আচ্ছা দেখো, আজকে যেটা পড়ানো হবে লাইকেন সম্পর্কে। সেক্ষেত্রে লাইকেন কি? লাইকেন হচ্ছে শৈবাল আর ছত্রাকের মিশ্রণ। আগে তোমাদেরকে শৈবাল পড়ানো হয়েছে। শৈবাল হচ্ছে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, এরকম একটা থ্যালোফাইট জাতীয় মানে সমাঙ্গদেহী একটা উদ্ভিদ শৈবাল। আর ছত্রাক নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে মৃতজীবী হয়। তাহলে এখন এই দুটো যদি একসাথে মিলিত হয়ে বসবাস করে তাহলে কি দেখা যাবে? শৈবাল আর ছত্রাকের একসাথে মিথজীবী সম্পর্ক, মিথজীবী সমন্বয়ে গঠিত হয় এই সমাঙ্গদেহী উদ্ভিদকে বলা হচ্ছে লাইকেন। এই যে মিথজীবী মানে কি, তারা পরস্পরের সহচার্যে জীবন ধারণ করবে, কেউ কারো ক্ষতি করবে না, পরস্পরের দ্বারা উপকৃত হবে, তাকেই বলা হচ্ছে মিথজীবী সম্পর্ক। এই মিথজীবী সম্পর্কে শৈবাল উপাদানকে বলা হয় ফাইকোবায়ন্ট, মানে যে শৈবাল থাকে তাদেরকে বলা হয় ফাইকোবায়ন্ট। আর যে ছত্রাক উপাদান থাকে তাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। ছত্রাক উপাদানকে মাইক্রোবায়ন্ট বলা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা শর্ট কোশ্চেন, এই ছত্রাক উপাদান আর হচ্ছে শৈবাল উপাদান। এইটা শৈবাল উপাদানকে কি বলা হয় আর ছত্রাক উপাদানকে কি বলা হয়। এখান থেকে আরেকটা শর্ট কোশ্চেন হতে পারে, যেমন লাইকেনে দুটি পৃথক উদ্ভিদ গোষ্ঠী অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত থাকে, থ্যালাস দেহের সৃষ্টি করে, তাকে কনসর্টিয়াম বলা হয়। এখানে শৈবাল এবং ছত্রাক দুটো এমনভাবে বসবাস করে যে এদের দুটোকে সহজে আলাদা করা যায় না, কোনোভাবেই আলাদা করা যায়নি। এদেরকে বলা হচ্ছে, এই অঙ্গাঙ্গিভাবে যে জড়িত থাকে একে কনসর্টিয়াম বলা হয়। এই যে লাইকেনের প্রথমে যে ছবিটা দেওয়া আছে দেখো, এই যে এই লাইকেনগুলো, আমাদের এখানে এই লাইকেনগুলোকে দেখা যায়, এইগুলো এই লাল কালারের যেটা হয়ে আছে, তবে কালারটা লাল নয়, সাদা বা নীলাভ টাইপের হতে দেখা যায়, বুঝতে পারলে? তো গাছের ওপরে স্টিকারের মতো যেন চিপকে থাকে। এগুলোকে কি আলাদা করা যায়? শৈবাল ছত্রাককে আলাদা করা যায়নি, এমনকি গাছের ছাল থেকে তোলাই যায়নি এগুলোকে, ঠিক আছে? একে কনসর্টিয়াম বলা হয়, এমনইভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। কিন্তু বিজ্ঞানী স্মিথ এই অঙ্গাঙ্গিভাবে জড়িত সম্পর্কটাকে অন্য নাম দিয়েছেন। তিনি বলছেন যে ছত্রাক এবং শৈবালের এই সম্পর্ককে প্রভু ও ভৃত্যের সঙ্গে সম্পর্কের সাথে তুলনা করেছেন। এই পুষ্টি প্রক্রিয়াকে মিথজীবিত না বলে, তিনি মিথজীবিত না বলেননি, তিনি বলছেন হ্যালোটিজম। এই সম্পর্কটাকে তিনি প্রভু আর ভৃত্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন এবং এই সম্পর্কটার নাম দিয়েছেন হ্যালোটিজম। যেক্ষেত্রে কেন প্রভু ভৃত্যের সাথে সম্পর্ক দিয়েছেন, যে এক্ষেত্রে শৈবালরা তো নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু ছত্রাকরা তারা নির্ভর করে ছত্রাকের ওপর, তাই জন্য তিনি প্রভু আর ভৃত্যের সাথে তুলনা করেছেন একে। এটাও একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হ্যালোটিজম দিয়ে। বুঝা গেছে প্রথম পেজটা? বুঝতে পারছো না পারোনি বলো একটু। হ্যালো, হ্যালো, কি হলো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। ধুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কে চলে গেছে সিমন, চলে গেল কেন? কি জানি জিজ্ঞাসা নেটওয়ার্কের করুন, প্রবলেম নাকি তার। দাঁড়িয়ে যান তাহলে। আচ্ছা দেখো, তাহলে লাইকেনের শ্রেণী বিভাগ। লাইকেন লাইকেনের শ্রেণী বিভাগ লাইকেনের শ্রেণী বিভাগ বাসস্থানের উপর ভিত্তি করে লাইকেনের শ্রেণী বিভাগ করা যায়। কর্টিকোলাস, সাক্সিকোলাস আর হচ্ছে টেরিকোলাস, এই তিন ভাগে ভাগ করা যায়। কর্টিকোলাস কি? কর্টিকোলাস হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের, যারা গাছের ছালের ওপর জন্মায়
তাদেরকে বলা হয় কর্টিকোলাস। যারা ক্রান্তীয় অঞ্চলের গাছের ছালের ওপর জন্মায় তাদেরকে টেরিকোলাস বলা হয়। তাদেরকে গাছের ছালের উপর জন্মালে তাদেরকে কর্টিকোলাস বলা হয়। আবার শীতপ্রধান দেশের পাথরের ওপরে যখন জন্মায় শীতপ্রধান দেশে, তখন তাকে বলা হয় স্যাক্সিকোলাস টাইপের লাইকেন। আর হচ্ছে উষ্ণ ও আর্দ্র অঞ্চলের যারা মাটির ওপরে জন্মায় তারা হচ্ছে টেরিকোলাস লাইকেন। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এটাও পরীক্ষায় আসতে পারে এইখান থেকে। এমনি সাধারণভাবে পড়তে পারে যে ক্রান্তীয় অঞ্চলের গাছের ছালের ওপর জন্মায় যে লাইকেন সেটি হলো বলে দিয়ে কর্টিকোলাস, স্যাক্সিকোলাস, টেরিকোলাস কোনোটি নয় বা সবগুলি, এরকম টাইপের অপশন আসতে পারে। তো কর্টিকোলাস। পরের কোশ্চেন, পরের ছত্রাকের উপস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন টাইপের লাইকেন, ছত্রাকের উপস্থিতির ওপর নির্ভর করে। যেমন অ্যাসকোলাইকেন, সেক্ষেত্রে ছত্রাকটা হবে অ্যাসকোমাইকোটিনা। অ্যাসকোমাইকোটিনা বিভাগের ছত্রাক অ্যাসকোলাইকেন সৃষ্টি করে। এক্ষেত্রে যাদের ফলদেহ চাকতির ন্যায় হয়, যাদের ফলদেহ মানে যেটাকে আমরা খালি চোখে দেখতে পাবো সেরকম চাকতির ন্যায় গঠন করলে সেটাকে জিমনোকার্পি বলা হয়। আর যখন একটা ফ্লাক্সের মতো বা কলসির মতো গঠন সৃষ্টি করে তখন একে পাইরোনোকার্পি বলা হয়। চাকতির মতো গঠন সৃষ্টি করলে একে অ্যাপোথেসিয়াল প্রকৃতির বলা হয়, ফ্লাক্সের মতো গঠন সৃষ্টি করলে এটাকে পেরিথেসিয়াল প্রকৃতির বলা হয়। যদি জিমনোকার্পি প্রকারের ছত্রাক হয় অর্থাৎ চাকতির মতো আকৃতি সৃষ্টি করে, উদাহরণ হবে পারমেলিয়া। পারমেলিয়ার ক্ষেত্রে এটা দেখা যায়। আবার যখন পেরিথেসিয়াল প্রকৃতির হয়, পেরিথেসিয়াল প্রকৃতির উদাহরণ হবে ডার্মাটোকার্পন, এদের ক্ষেত্রে দেখা যায় পাইরোনোকার্পি প্রকারের। এখন বেসিডিও লাইকেন কাদের ক্ষেত্রে হবে? বেসিডিও লাইকেন অর্থাৎ বেসিডিও মাইকোটিনা বিভাগের ছত্রাকরা বসবাস করবে সেখানে। তো এরকম লাইকেনের উদাহরণ হবে কোরেল্লা। আর ডিউটারো লাইকেন, সেক্ষেত্রে ডিউটারো মাইকোসিটিস বিভাগের ছত্রাকরা বসবাস করবে সেক্ষেত্রে। তো লাইকেনের উপস্থিতি অনুযায়ী তিন ভাগ করা হয়েছে, অ্যাসকোলাইকেন, বেসিডিও লাইকেন আর একটা হচ্ছে ডিউটারো লাইকেন। এবার এদের গঠনের ভিত্তিতে হর্সওয়ার্থ ও হিল এদের গঠনের ভিত্তিতে এদেরকে ভাগ করেছিলেন 5টি ভাগে। সেক্ষেত্রে যেমন লেপ্রোচ লাইকেন, লেপ্রোচ লাইকেনটা কি, যে গাছের ছালের ওপর যখন রেণুর মতো অবস্থান করবে তখন তাকে বলা হবে, তখন এদেরকে বলা হয় লেপ্রোচ। ধরো এটা একটা গাছের ছাল, সেক্ষেত্রে এই গাছের ছালের উপরে জাস্ট রেণুর মতো অবস্থান করতে দেখা যাবে, এরকম এরকম রেণুর মতো অবস্থান করতে দেখা যায়, এরকম থাকবে, তখন এটাকে বলা হবে লেপ্রোচ প্রকারের, পাউডারের মতো বা রেণুর মতো থাকে। উদাহরণ হবে ল্যাপারিয়া। এবার ক্রাস্টোচ লাইকেন। ক্রাস্টোচ কি, যে লাইকেনের ক্ষেত্রে এতটাই দৃঢ়ভাবে অবস্থান করে যে এদেরকে সহজে পৃথক করা যায় না, তাদেরকে বলা হয় ক্রাস্টোচ লাইকেন। এই ক্রাস্টোচ লাইকেনের ক্ষেত্রে এদের প্রান্তদেশে কিছু ষড়ভুজাকার গঠন দেখা যায় যেগুলোকে এরিওলি বলা হয়। এক্সাম্পল হবে গ্রাফিস পেলিকাটার ক্ষেত্রে দেখা যায়। তো সেক্ষেত্রে ক্রাস্টোচ লাইকেনের ছবি এইটা, এক্ষেত্রে দেখা যাচ্ছে দেখো সাইডগুলো একটা খাঁচকাটা আছে, যেক্ষেত্রে এইগুলোই ষড়ভুজাকার আকৃতির গঠন সৃষ্টি করেছে, এইগুলোই এই যে সাইডে এগুলোকেই বলা হচ্ছে এরিওলি। আর এই পুরো গঠনটা গাছের ডালের ওপর এমনভাবে অবস্থান করে যে এদেরকে দৃঢ়ভাবে অবস্থান করে যে এগুলোকে সহজে আলাদা করা যায় না, অন্তঃস্থ থাকে, এক্ষেত্রে আলাদা করা যায় না। তো এটাই হচ্ছে ক্রাস্টোচ প্রকারের লাইকেন, যেমন গ্রাফিস পেলিকাটার ক্ষেত্রে দেখা যায়। এরপর ফোলিওজ লাইকেন। ফোলিওজ লাইকেন, সেক্ষেত্রে ফোলিও মানে হচ্ছে পাতাকে বোঝায়। সেক্ষেত্রে এই সমস্ত লাইকেনের কিনারা, এই যে এখানে ছবিতে দেখা লাইকেনের কিনারাগুলো খণ্ডিত হয়ে যেন একটা পাতার ন্যায় গঠন সৃষ্টি করছে, এগুলোকে বলা হয় ফোলিওজ লাইকেন। ঠিক আছে, দেহটি পাতলা বিষমপৃষ্ঠ পাতার মতো শাখান্বিত ও কিনারা খণ্ডিত থাকে,
তাদেরকে বলা হয় ফোলিওজ লাইকেন। এই ফোলিওজ লাইকেনের অন্তঃস্তরের সঙ্গে ফোলিওজ লাইকেন মূলের মতো অঙ্গের দ্বারা ফোলিওজ লাইকেনের অন্তঃস্তরের সঙ্গে সংযুক্ত থাকে। এই বিশেষ অঙ্গকে রাইজাইন বলে। এক্ষেত্রে এই ফোলিওজ লাইকেনরা বা যে কোনো এই সমস্ত লাইকেনের ক্ষেত্রেই দেখা যায় যে এরা যে বিশেষ অঙ্গের সাহায্যে এরা কোনো ধারকের সঙ্গে আটকে আছে, সেখান থেকে পুষ্টিটা গ্রহণ করছে, সেই অঙ্গটার নাম হচ্ছে বহুকোষী হয়, এগুলোকেই রাইজাইন বলে। এবার লাইকেন দু প্রকারের হয়। ফোলিওজ লাইকেনকে এখানে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে হোমিওমেরাস লাইকেন আর একটা হেটারোমেরাস লাইকেন। এখন লাইকেনের গঠনে দেখলে দেখা যায় যে প্রথমে একটা শৈবালের স্তর আছে, শৈবালের স্তর, তারপরে অবস্থান করে ছত্রাকের স্তর। প্রথমে হচ্ছে এটা হচ্ছে ছত্রাকের স্তর, তারপরে থাকে শৈবালের স্তর। এগুলো হচ্ছে শৈবাল, লাল কালারটা শৈবাল। এর পরবর্তীকালে আবার ছত্রাকের স্তর থাকে, এর পরবর্তীকালে এখানে আবার ছত্রাকের স্তর থাকে এখানে। তারপরে এই ছত্রাক থেকে বিভিন্ন রাইজাইনগুলো নিচের দিকে নেমে যায় এবং কোনো ধারকের সাথে আটকে থাকে, ধর এটা ধারক। তো সেক্ষেত্রে এখানে যে ছত্রাক শৈবাল সব আলাদা আলাদা স্তরে সাজানো আছে, একে বলা হয় হেটারোমেরাস লাইকেন, যেমন পারমেলিয়ার ক্ষেত্রে দেখা যায়। আবার এক্ষেত্রেও দেখা যায় যে ছত্রাক উপাদান শৈবাল উপাদান একসাথে সমসত্ত্বভাবে ছড়িয়ে আছে, যেমন এই যে সবে ছত্রাক আর সমস্ত উপাদানের সব জায়গাতেই শৈবালও আছে, এখানেও শৈবাল আছে, এখানেও শৈবাল আছে, এগুলোতে শৈবাল আছে। তো শৈবাল এবং ছত্রাক যখন সমসত্ত্বভাবে ছড়িয়ে থাকে তখন তাকে বলা হয় হোমিওমেরাস লাইকেন। এক্সাম্পল হবে কোলেমা। তারপর হচ্ছে ফ্রুটিকোজ লাইকেন। ফ্রুটিকোজ লাইকেন বলতে কি বোঝায়? সেক্ষেত্রে লাইকেনগুলো যখন শুষ্ক এবং প্রচুর শাখান্বিত প্রকারের থাকে, ছবিতে থেকেই বোঝা যাচ্ছে, এই যে দুটো ছবি দেওয়া আছে, এক্ষেত্রে কোনো ডালের ওপর থেকে ঝুলতে দেখা যায় এগুলো, যে ফলদেহ একটু আগে ছিল না চাকতির মতো ফলদেহ গঠন করে অবস্থান করে, তো এই চাকতির মতো ফলদেহ তৈরি করে অবস্থান করছে, এগুলোকে বলা হচ্ছে ফ্রুটিকোজ লাইকেন। আবার মাটি থেকে দৃঢ়ভাবে খাড়া হয়ে সোজা উপরের দিকে থাকতেও দেখা যায়, যে উপরের দিকে এগুলোতে এই যে রেণু তৈরি করতে পারে, এগুলোকে বলা হয় ফ্রুটিকোজ লাইকেন। ফ্রুটিকোজ লাইকেনের উদাহরণ হয় উসনেয়া আর হচ্ছে ক্ল্যাডোনিয়া। এরপর সূত্রাকার লাইকেন কাদেরকে বলা হয়? অনেক সময় গাছের ডালের ওপরে, ধরো এটা একটা গাছের ডাল, সেক্ষেত্রে এই গাছের ডালের ওপরে যখন সরু সুতোর মতো ভাবে অবস্থান করবে, এখানে এইখানে সরু সুতোর মতো এখানে অবস্থান করবে, সেগুলোকে সূত্রাকার প্রকৃতির লাইকেন বলে। যেমন এই যে ছবিটা যেটা দেখালাম, তো এই যে সরু সুতোর মতো অবস্থান করছে, এক্সাম্পল হবে রেকোডিয়াম। রেকোডিয়ামের ক্ষেত্রে এরকম সূত্রাকার লাইকেন দেখা যায়। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এরপর অর্থনৈতিক গুরুত্ব। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব, যেমন উপকারী ভূমিকা আছে খাদ্য হিসাবে। খাদ্য হিসাবে যে সমস্ত লাইকেনগুলোর ব্যবহার করা হয়, যেমন সিট্রারিয়া আইসল্যান্ডিকা। এই সিট্রারিয়া আইসল্যান্ডিকা লাইকেনটিকে জাপানে স্যালাডের মাধ্যমে লাইকেনকে দেওয়া হয়, যার পুষ্টিমূল্য লাইকেনের পুষ্টিমূল্য খুবই কম, তবু এটা আইসল্যান্ড বিভিন্ন উপমেরু অঞ্চলে এখানে মানুষরা খাদ্য হিসাবে স্যালাডের সাথে ব্যবহার করে। গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, বা গবাদি পশু যেমন ধরো বলগা হরিণ, কস্তুরী মৃগ, এরা ক্ল্যাডোনিয়া রঙ্গিফার্নিয়া নামক লাইকেনকে ভক্ষণ করে। মানে এদের প্রধান খাদ্য এই যে বলগা হরিণ আর কস্তুরী মৃগদের প্রধান খাদ্য এইগুলো।
ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়। ওষুধ হিসাবে কোনগুলোকে ব্যবহার করা হচ্ছে, যেমন ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে লোবারিয়া পালমোনারিয়া। লোবারিয়া পালমোনারিয়া ফুসফুসের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। এটা একটা শর্ট কোশ্চেন হতে পারে। ফুসফুসের রোগ নিরাময়ে ব্যবহার করা হয় কোন লাইকেনকে? লোবারিয়া, নামটা মনে রাখবে। এরপর জলাতঙ্ক রোগের ওষুধ হিসাবে ব্যবহার করা হয় কোন লাইকেনকে? পেল্টিজারিয়া ক্যানিয়া। বিশেষ এটা কার্যকরী জলাতঙ্ক রোগের ক্ষেত্রে। আর এই উসনেয়া খুবই ইম্পর্টেন্ট একটা নাম। উসনেয়া যেটা এক প্রকারের ফ্রুটিকোজ লাইকেন। উসনেয়া ছত্রাক থেকে উসনিক অ্যাসিড পাওয়া যায়, যা অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। অ্যান্টিবায়োটিক কোনো পোড়া জায়গা বা ক্ষতস্থানে উসনিক অ্যাসিড বিশেষ কার্যকরী হয়। কোনো জায়গায় কাটা হয়ে গেছে, পুড়ে গেছে, কোনো ক্ষতস্থ স্থান তৈরি হয়েছে, সেক্ষেত্রে উসনেয়া থেকে তৈরি যে উসনিক অ্যাসিড তা অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে। উদ্ভিদ রোগ নিরাময়ে লাইকেন থেকে সোডিয়াম উসনেট টমেটোর ক্যাঙ্কার রোগ এবং লিকানোরিক অ্যাসিড তামাকের মোজাইক রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। আর এটা খুবই ইম্পর্টেন্ট, লিটমাস পেপার তৈরি হয় রসায়নগারে, লাল লিটমাস, নীল লিটমাস এগুলো থাকে। সেক্ষেত্রে রসেল্লা মল্টিগনি থেকে লিটমাস কাগজ তৈরি হয়, রসেল্লা মল্টিগনি থেকে। এটা খুব ইম্পর্টেন্ট, যেমন দূষণ নির্দেশক হিসাবে কাজ করে। CO2, SO2 এগুলোকে বায়ু দূষকের উপস্থিতিতে লাইকেন বিবর্ণ হয়ে যায় এবং বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে যায়। তাই লাইকেনকে দূষণের সূচক রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, SO2, CO2 এগুলো হচ্ছে যেখানে লাইকেন থাকে সেখানে এইগুলো যদি বেশি হয় গ্যাসগুলো, সেক্ষেত্রে দেখা যায় যে লাইকেনটা বিবর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে সহজেই বুঝে যাওয়া যাবে যে এটা একটা দূষণ নির্দেশক হিসাবে কাজ করতেছে। পাথরের ওপরে লাইকেন জন্মায় যা ধীরে ধীরে পাথরকে চূর্ণ করে শিলায় পরিণত করে। তো এদেরকে একবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত এদেরকে দেখা যায়, গাছের উদ্ভিদের ওপরও এদেরকে থাকতে দেখা যায়। তাই জন্য এরা সিঁড়ি প্রদর্শন করে। সিঁড়ি বলতে একবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদেরা গঠন করে কোন একটা নির্দিষ্ট জায়গায়, এটাকে সিঁড়ি বলা হয়। SRI, সিঁড়ি কারা প্রদর্শন করে কোশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে লাইকেনরা সিঁড়ি প্রদর্শন করে। তারপর ট্যানিং যেমন লোবারিয়া পালমোনারিয়া, ঠিক আছে, আর সিট্রারিয়া আইসল্যান্ডিকা, এই দুটো লাইকেন যেগুলো চামড়া ট্যান করার কাজে ব্যবহৃত হয়। যেমন বিভিন্ন পশুর চামড়া বিভিন্ন কাজে ব্যবহার করার সময়, এই যেমন ধরো ব্যাগ প্রস্তুতি, জুতো প্রস্তুতের সময়, তখন তার আগে এই চামড়াগুলোকে টান করে নেওয়া জরুরি হয়, তাতে কাটতে সেলাই করতে এগুলো সুবিধা হবে। তো সেক্ষেত্রে চামড়া টান করার জন্য ব্যবহার করা হয় এই লাইকেনগুলো, সিট্রারিয়া আর লোবারিয়া। মাদক শিল্পে ব্যবহার করা হয় উসনেয়া আর হচ্ছে রামালিনা হচ্ছে লাইকেন যেগুলো মাদক শিল্পেও ব্যবহার করা হয়। রোগ সৃষ্টিকারী এরকম লাইকেনের নাম কি যেগুলো মানুষের রোগ সৃষ্টি করে? যেমন উসনেয়া আছে আর হচ্ছে ইভারনিয়া, যারা রোগ সৃষ্টি করে চর্মরোগ, হাঁপানি, অ্যালার্জি এই রোগগুলোকে সৃষ্টি করে। আরেকটা, এই উসনেয়ারা যেখানে জন্মায় সেখানে যখন এগুলো শুকিয়ে যায় তখন গাছের মধ্যে খসা লেগে আগুন তৈরি হলে এগুলোর মাধ্যমে সহজেই আগুনটা ছড়িয়ে পড়ে, দাবানল সৃষ্টি করতে সহায়তা করে।